বন্ধুরা আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এক্সাম ট্রেলারে। আমি মধুমঙ্গল সিনহা। আমরা আলোচনা করছি ত্রিপুরা স্টেট রাইফেলস এর রিটেন পরীক্ষার বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করছি, যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলোকে আমরা বোঝার চেষ্টা করছি। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরার নদ নদী, যেগুলো থেকে ত্রিপুরার নদ নদী থেকে অনেক সময় দুটো প্রশ্ন এসে থাকে, কমপক্ষে একটা প্রশ্ন তো আসবেই বন্ধুরা। তাই ভিডিওকে সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। চলো বন্ধুরা আলোচনা করি। ত্রিপুরায় যে নদ নদী আছে সেই নদ নদী মধ্যে কি আছে, মূলত 10টি প্রধান নদী আছে ত্রিপুরার নদীগুলোর মধ্যে। এই 10টি প্রধান নদী থেকে বাৎসরিক 793 মিলিয়ন ঘনমিটার জল প্রবাহিত হয়। ঠিক আছে বন্ধুরা, 10টি বড় নদী থেকে বাৎসরিক 793 মিলিয়ন ঘনমিটার জল প্রবাহিত হয়। ঠিক আছে বন্ধুরা, এটা হলো প্রাথমিক তথ্য। তাহলে এবার আমরা আলোচনা করব নদীগুলোর নাম কি, ত্রিপুরার বড় নদীগুলোর নাম কি, কোথায় উৎপত্তি হয়েছে, কোন দিকে প্রবাহিত হচ্ছে এবং নদীটা কতটুকু লম্বা, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথম যে নদীকে নিয়ে আমরা আলোচনা করব সেই নদীর নাম হলো লংতরাই। লংতরাই নদীকে নিয়ে আমরা আলোচনা করব। লংতরাই নদী উৎপত্তিস্থল বন্ধুরা অনেকেই জানো তোমরা, জম্পুই পাহাড় থেকে লংতরাই নদী উৎপত্তি হয়েছে এবং সেই নদীটা উত্তর দিকে প্রবাহিত হয়েছে লংতরাই নদী। তার দৈর্ঘ্য 98 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, চলছে এবার পরবর্তী যে নদী, সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো জুড়ি নদী। এখান থেকে প্রশ্ন আসতে পারে বন্ধুরা, ধর্মনগর কোন নদীর তীরে বা কোন নদীর উপত্যকায় অবস্থিত? সেক্ষেত্রে বন্ধুরা উত্তর কি হবে? জুড়ি নদীর তীরে ধর্মনগর বিভাগ, ধর্মনগর ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অবস্থিত। এই ধরনের প্রশ্ন আসতে পারে, ধর্মনগর মহকুমা বা ডিস্ট্রিক্টের কথাও বলতে পারে। তাহলে উত্তর হবে বন্ধুরা জুড়ি নদী। তাহলে জুড়ি নদীর যেটা বন্ধুরা, সেটাও কিন্তু উৎপত্তি হয়েছে জম্পুই পাহাড় থেকে। জুড়ি নদী উৎপত্তি হয়েছে ধর্মনগর উপত্যকা দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এই জুড়ি নদীটা। ঠিক আছে, চলছি পরবর্তী 3 নাম্বার যে নদীটা, সেটা হলো দেউ নদী কোথায় উৎপত্তি হয়েছে? এটাও জম্পুই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে জম্পুই পাহাড় থেকে। সেটা কাঞ্চনপুর উপত্যকার মধ্য দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে মনু নদীর সাথে মিলেছে। এটা লম্বা 98 কিলোমিটার বন্ধুরা। তাহলে এখানে দেখো একটা জিনিস আমরা পেলাম, সেটা মনে রাখার সুবিধার জন্য আমি বলছি। এখানে লংতরাই নদী এবং এই যে বন্ধুরা লংতরাই নদী 98 কিলোমিটার এবং দেউ নদী, দুটা নদী দৈর্ঘ্য বা লম্বা যাই বলুন না করে সেটা 98 কিলোমিটার, 98 কিলোমিটার। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে তোমরা, লংতরাই, জুড়ি এবং দেউ, এই তিনটা নদী জম্পুই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, জম্পুই পাহাড় থেকে এই তিনটা নদী উৎপত্তি হয়েছে। এই জিনিসগুলো একসাথে মিলিয়ে পড়ে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অসুবিধা হবে না। এবার চলছি পরবর্তী যেটা উল্লেখযোগ্য নদী, সেটা হলো মনু নদী। তো মনু নদী সেটা শাখান রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। এটা কৈলাসহর হয়ে উত্তর দিকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। মনু নদীর দৈর্ঘ্য 166 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন পর্যন্ত আমরা যে নদীগুলো পেলাম সেগুলো সবই কি হলো, উত্তর দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, লঙ্গাই, জুড়ি, দেউ, মনু সবগুলোই উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এই বিষয়গুলো মনে রাখবে। উত্তর বাহিনী নদীর নাম থাকতে পারে বা এই ধরনের প্রশ্ন থাকতে পারে, যেখানে তোমাদের ক্লিয়ারিটি জানার জন্য এই ধরনের প্রশ্ন হতে পারে। এবার চলছি ধলাই নদীর কথা। তো ধলাই নদী যেটা বন্ধুরা, এটা লংতরাই রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে, লংতরাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, উত্তরে কমলপুর হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ধলাই নদীর দৈর্ঘ্য 117 কিলোমিটার।
চলছি পরবর্তী নদী, যেটা হলো খোয়াই নদী। খোয়াই নদী বন্ধুরা, সেটা লংতরাই রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। লংতরাই রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে উত্তর পশ্চিম প্রবাহ এবং তারপর উত্তর দিকে খোয়াই শহর হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং যার দৈর্ঘ্য 70 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে দেখো একটা জিনিস, খোয়াই নদী বন্ধুরা, সেই নদীটা অনেক দিকে গেছে, যেটা উত্তর পশ্চিম প্রবাহে চলেছে এবং তা উত্তর দিকে শেষ পর্যন্ত গিয়ে খোয়াই শহর হয়ে বাংলাদেশে পৌঁছেছে। ঠিক আছে, চলছে এবার পরবর্তী প্রশ্ন, যেটা পরবর্তী নদী হলো হাওড়া। হাওড়া নদী, এখানে আগরতলা পশ্চিম ত্রিপুরা কোন নদীর উপত্যকায় অবস্থিত? এ ধরনের প্রশ্ন হতে পারে। কোন নদী তীরে অবস্থিত? এ ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে উত্তর হবে বন্ধুরা হাওড়া নদী, এটা মনে রাখতে হবে। আর হাওড়া নদী বড়মুড়া রেঞ্জ থেকে, বড়মুড়া পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, আর এটা আগরতলা হয়ে বাংলাদেশে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এই নদী, এবং যার দৈর্ঘ্য 53 কিলোমিটার, 53 কিলোমিটার দৈর্ঘ্য এই হাওড়া নদী। ঠিক আছে বন্ধুরা, চলছি পরবর্তী প্রশ্ন, যে নদী সেটা হলো গোমতী নদী। তো গোমতী নদী বন্ধুরা, এটাও লংতরাই থেকে উৎপন্ন হয়েছে। লংতরাই এবং 18 মুড়া রেঞ্জ, এই দুটো রেঞ্জ থেকে মিলেছে এই গোমতী নদী। দুটো পাহাড় থেকে সেই নদী উৎপত্তি হয়েছে। তাহলে গোমতী নদী লংতরাই ও 18 মুড়া রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। এটা অমরপুর সোনামুড়া হয়ে বাংলাদেশে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, বাংলাদেশে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এখন যে নদী আসে সেটা হলো মুহুরী নদী। এটা দেবতামুড়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, বিলোনিয়া হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে 64 কিলোমিটার লম্বা এই নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে, বাংলাদেশে পৌঁছেছে। ঠিক আছে, মুহুরী নদী সম্পর্কে জানলাম। এবার লাস্ট যে নদী নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফেনী নদী। সীমান্তে 3 স্রোতের সংমিশ্রণে উৎপন্ন হয়েছে এই ফেনী নদীটা বন্ধুরা। এটা 3টি নদী মিলে সেই নদী উৎপন্ন হয়েছে, যার মধ্যে প্রধান চ্যানেলটার নাম কি? ফেনী নদীর প্রধান চ্যানেলটির নাম কি? যে ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে উত্তর হবে কি? আসলাং। ঠিক আছে বন্ধুরা, এটা ইম্পর্টেন্ট বন্ধুরা। তার সাথে বলে দিই, এখানে ফেনী নদীর সাথে সম্পর্কিত আরেকটা প্রশ্ন হতে পারে বন্ধুরা। প্রশ্নটা এ ধরনের, ভারতবর্ষের দীর্ঘতম আন্তর্জাতিক সেতুটির নাম কি? ঠিক আছে বন্ধুরা, এই ফেনী নদীর উপরে কি আছে? ভারতবর্ষের দীর্ঘতম সেতু, যেটা হলো মৈত্রী সেতু বন্ধুরা। মৈত্রী সেতু, এই মৈত্রী সেতুর থেকে কোয়েশ্চেনে এসেছিল গ্রুপ ডিতে বন্ধুরা। গ্রুপ ডিতে মৈত্রী সেতুর উপর প্রশ্ন এসেছিল, মৈত্রী সেতু কখন উদ্বোধন করা হয়? তাহলে এবার বন্ধুরা তোমাদের এলডিসি ক্লার্ক, টিএসআর যে লিখিত পরীক্ষা, সেখানে কখন উদ্বোধন করা হয়েছিল সেটা নাও আসতে পারে, না আসার চান্স বেশি। কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের দীর্ঘতম আন্তর্জাতিক সেতুটির নাম কি? উত্তর হবে মৈত্রী সেতু। কতটুকু দৈর্ঘ্য? এটা হলো 1.9 কিলোমিটার। কোন নদীর উপর বন্ধুরা? এটার উত্তর হবে ফেনী নদীর উপরে এই সেতু অবস্থিত। এই সেতু কারা উদ্বোধন করেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিতভাবে এই নদী সেতু, মৈত্রী সেতুর উদ্বোধন করেন। তাহলে বন্ধুরা এই যে ফ্যাক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, কিছু কিছু নদী, ত্রিপুরা রাজ্যের কিছু কিছু নদী হলো উত্তর বাহিনী, উত্তর দিকে প্রবাহিত হয়েছে, আর কিছু নদী মূলত পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তাহলে নদীগুলোকে তোমরা দুটো ভাগে ভাগ করতে পারো তার প্রবাহের দিকের উপর নির্ভর করে। দেখো বন্ধুরা,
এখানে লঙ্গাই, জুড়ি, দেউ, মনু এবং ধলাই সাথে খোয়াই নদী, যেটা এই নদীগুলো আসলে কি হয়েছে মূলত পিউরলি আমরা যদি বলি তাহলে লঙ্গাই, জুড়ি, দেউ, মনু, ধলাই এই নদীগুলো উত্তর দিকে প্রবাহিত হয়েছে। আর খোয়াই যে নদীটা বন্ধুরা, এটা উত্তর পশ্চিম তারপরে উত্তর, এটা মিশ্র গতিতে চলেছে। তারপর হাওড়া, গোমতী, মুহুরী, ফেনী এই যে নদীগুলো, এগুলো আসলে পশ্চিম বাহিনী নদী। তাহলে ত্রিপুরা রাজ্যের যে নদীগুলো বন্ধুরা, যে নদীগুলো ত্রিপুরার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এগুলো মূলত দুটো দিকে গেছে। কিছু নদী উত্তর দিকে গেছে, উত্তর প্রবাহী নদী, আর কিছু হলো পশ্চিম প্রবাহী নদী। তার মধ্যে খোয়াই যে নদীটা, সেটা কোনো কোনো সময় উত্তর পশ্চিমে গেছে, আবার কখনো উত্তর দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, সেভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে বন্ধুরা এখন আমরা চলছি আরো কিছু বিষয় নিয়ে বোঝার চেষ্টা করব, যেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন পৃথক নদী অববাহিকার শতকরা পরিপ্রেক্ষিতে মোট অববাহিকা। এখানে প্রশ্ন আসতে পারে কোন অববাহিকা, কোন নদীর অববাহিকা সর্ববৃহৎ, মানে নদীর তীরে যে শহর গড়ে উঠেছে সেই শহর বা এলাকাগুলো, সমতল ভূমিগুলো সবচেয়ে বেশি কোন জায়গায়। তো নদী অববাহিকার দিক থেকে বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্যের যে নদীগুলো আছে তার মধ্যে এখানে মোট অববাহিকার দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে গোমতী নদীর অববাহিকা সর্ববৃহৎ। তার আয়তন মোট আয়তনের 22.66%। ঠিক আছে, তারপর যে অববাহিকা রয়েছে সেটা হলো মনু দেউ অববাহিকা, সেটা 18.36% বন্ধুরা। আর তৃতীয় স্থানে আছে অববাহিকার দিক থেকে খোয়াই, যা 13.13% বন্ধুরা। এই হলো অববাহিকার দিক থেকে সর্ববৃহৎ নদী অববাহিকা কোন নদীতে বা কোথায়, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। এখন পরবর্তী আরো একটা বিষয় বোঝার চেষ্টা করব আমরা, এটা হলো ভূপৃষ্ঠের জলের সর্বোচ্চ প্রবাহের হার গোমতী নদীতে। এখানে 1.05 লক্ষ ঘন মিটার জল, এই ভূপৃষ্ঠের জলের সর্বোচ্চ প্রবাহ এই গোমতীতে হয়ে থাকে। সেখানে 1.05 লক্ষ ঘন মিটার জল প্রবাহিত হয় এবং সবচেয়ে কম জল, ভূপৃষ্ঠের জল সবচেয়ে কম জল প্রবাহ করে কোন নদী বন্ধুরা? এখানে ত্রিপুরার ক্ষেত্রে বুড়িমা নদী, যেটা 0.2 লক্ষ ঘনমিটার জল প্রবাহ করে। এখান থেকেও বন্ধুরা প্রশ্ন হতে পারে। চলছি এবার পরবর্তী যে তথ্য যেটা জানা প্রয়োজন আমাদের, 10টি নদী অববাহিকার মধ্যে 8টি ত্রিপুরার আঞ্চলিক সীমার মধ্যে এবং ফেনী ও লঙ্গাই নদী অববাহিকা অঞ্চল দুটি ভারতীয় রাজ্যের মধ্যে ভাগ করা হয়েছে, ত্রিপুরা এবং মিজোরাম সাথে বাংলাদেশ। এখানে কি হয়েছে আসলে, কি বলতে চাওয়া হচ্ছে যে ত্রিপুরার যে 10টি নদী নিয়ে আমরা আলোচনা করলাম, এর মধ্যে 8টি নদী ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরে আঞ্চলিক সীমারেখার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর ফেনী আর লঙ্গাই নদী দুটি ভারতীয় অন্য রাজ্য, যেখানে অন্য দুটো রাজ্যের সঙ্গে তার সীমানা ঘেঁষে চলেছে। এখানে কোনটা? ত্রিপুরা আর মিজোরাম। এর সাথে বন্ধুরা এই যে লঙ্গাই নদীটা, এই লঙ্গাই নদী কি হয়েছে ত্রিপুরা ও মিজোরামের মাঝ বরাবর দুই রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশে পতিত হয়েছে। এই কথাগুলো মনে রাখতে হবে। এবার পরবর্তী যে পয়েন্টটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এখানে পয়েন্টটা হলো দুটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্প আছে আমাদের ত্রিপুরা রাজ্যে। তো এই দুটি প্রকল্প কি? একটি হলো গোমতী নদীতে প্রকল্প, আরেকটা হলো খোয়াই প্রকল্প, যেখানে 1.01 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, চলছি পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য।
যেখানে পরিবেশগত তথ্যের গুরুত্ব অনুধাবন করে ভারত সরকার ডিসেম্বর 1982 সালে একটি পরিকল্পনা কর্মসূচি হিসাবে পরিবেশগত তথ্যের ব্যবস্থা করেন। ঠিক আছে, পরিবেশগত তথ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে বন্ধুরা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? পরিবেশগত তথ্য পরিকল্পনা কর্মসূচি ভারত সরকার কখন গ্রহণ করেন? তাহলে এখানে উত্তর হবে কি বন্ধুরা? উত্তর হবে 1982 সালে। 1982 সালে ভারত সরকার পরিবেশগত তথ্যের ব্যবস্থা করেন, যেটাকে ইংরেজিতে থাকতে পারে এরকম সংক্ষিপ্ত রূপ, তার বিস্তারিত যে তার ফুল ফর্ম কি হবে সেটা জানতে চাওয়া হতে পারে। তাহলে এটা কি? ENVIS এর সম্পূর্ণ নাম কি? এ ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে উত্তর কি হবে বন্ধুরা? ENVIS এর পুরো নাম হলো এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। ENVIS এর পুরো নাম হলো এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে এখানে বন্ধুরা, এটা হলো, এটাও সম্পূর্ণ নাম কি জানতে চাওয়া হবে। এখানে বলা হয়েছে ISBEID। ISBEID এর সম্পূর্ণ নাম কি? তাহলে এখানে বন্ধুরা এটা হবে ইন্ডিয়ান স্টেট লেভেল বেসিক ইনফরমেশন ডাটাবেস। ইন্ডিয়ান স্টেট লেভেল বেসিক ইনফরমেশন ডাটাবেস। ঠিক আছে, চলছি পরবর্তী তথ্যটা জেনে নেওয়ার জন্য। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, ত্রিপুরা সরকার 1988 সালে জল দূষণ নিয়ন্ত্রণ আইন 1974 এবং বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন 1981 অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কখন স্থাপিত হয়েছিল? এটার উত্তর হলো 1988 সালে। তাহলে এটা হলো ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। ঠিক আছে বন্ধুরা, এটার পূর্ণ নামও জানতে চাওয়া হতে পারে। ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড কখন স্থাপিত হয়েছিল? 1988 এ। ঠিক আছে, কোন দুটো আইনের ভিত্তিতে তৈরি হয়েছিল? কোন দুটো আইনকে প্রতিষ্ঠা করার জন্য? রাজ্যের জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন 1974 এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন 1981। এই দুটো আইনের পরিপ্রেক্ষিতে এটাকে তৈরি করা হয়েছিল। এবার চলো সেই আইনগুলো কখন তৈরি হয়েছিল সেটাকে এক নজর আমরা দেখে নিই। দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, সেটা দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1975। তাহলে এটা এই আইনটা 1975 এ হয়েছে। পরবর্তী যে তথ্যটা হলো সেটা হলো দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন সেস অ্যাক্ট, এটা করা হয়েছিল 1977 এ বন্ধুরা। আর পরবর্তী যেটা হলো দ্য এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, সেটা হয়েছে 1981 এ। এবার লাস্ট যে বিষয়টা জেনে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি সেটা হলো দ্য এনভায়রনমেন্ট প্রটেকশন অ্যাক্ট 1986। তাহলে এনভায়রনমেন্ট প্রটেকশন অ্যাক্ট ত্রিপুরার কখন করা হয়েছিল? 1986 এ করা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা কিছু তথ্যকে জানার চেষ্টা করেছি, বিশেষ করে যে তথ্যগুলো ত্রিপুরার নদ নদীর সাথে সম্পর্কিত এবং সেই নদ নদী গুলোকে সুস্থ রাখতে গিয়ে যেসব আইন ছিল সেই আইনগুলো সম্পর্কে আমরা অল্প বিস্তর বোঝার চেষ্টা করেছি। বন্ধুরা, আমি আশা করি এই বিষয় থেকেই তোমাদের ত্রিপুরা স্টেট রাইফেলের পরীক্ষা অথবা LDC টেস্ট এগুলোর জন্য এখান থেকেই প্রশ্ন হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের তোমাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। পরবর্তীকালে আমরা অবশ্যই আবার দেখা করব পরবর্তী আরো গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। তাহলে বন্ধুরা, ততক্ষণ খুব ভালো থাকবে আর পড়তে থাকো। থ্যাংক ইউ, বাই বাই।